অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা একটু দ্রুত আপলোড দেওয়ার জন্য। তা আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টা নিয়ে চলে এসেছি। আর তোমরা প্রথমে এটা বলো, তোমাদের এর আগে আমরা আরবি দ্বিতীয় পত্র বিষয়ের যে সাজেশনটা দিয়েছিলাম সেটা থেকে কি তোমরা 100% কমন হুবহু পেয়েছিলে? যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো আমি জানি তোমরা 100%ই কমন পেয়ে গেছো। তো তার ধারাবাহিকতা আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টা নিয়ে চলে এসেছি। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম তোমাদের বাকি বিষয়গুলো পেতে চাও এবং তার সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার এরকম বিষয়গুলো তোমরা যদি সাজেশন পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর খেয়াল করলে এখানে তোমরা দেখতে পাবে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন। তো তোমাদের কাছে হলো জাস্ট এই কালো বাটনটিতে একটা ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে। মানে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করলে কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে। আর যারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো আর নাও পেতে পারো। আর যাদের আগে থেকে এখানে ক্লিক করা আছে তাদের আর কিছু করা লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর শিক্ষার্থীরা, তোমরা আজকে তো তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের বিষয়টা আমরা দিয়ে দিলাম। আর এরপরের বিষয় তোমাদের কী লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। মানে তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় এই পরীক্ষাটার পর কোন বিষয়টা পরীক্ষা সেটা তোমরা অবশ্যই কমেন্টে সুন্দর করে জানিয়ে দিবে। মানে 8 তারিখ তোমাদের পরীক্ষা সুন্দর করে জানিয়ে দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় বহু নির্বাচনী সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টা হলো মোট 100 নম্বরের ভিতর 30 নম্বর হলো বহু নির্বাচনী প্রশ্ন। তো এখন আমরা তোমাদের 100 নম্বরের ভিতর এই 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নগুলো আগে উত্তর সহ দেখব। এরপর আমরা তোমাদের সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। এখানে আমরা বহু নির্বাচনী মান 30 দেখতে পাচ্ছি। তো আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমাদের 1 নাম্বার প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো এটার উত্তর হবে ক, নবাব সিরাজউদ্দৌলা। এরপর 2 নাম্বার, কোন কোন মোগল সুবেদার বারভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন? তো এখানে এটার উত্তর হবে খ, ইসলাম খান। এরপর বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে উদ্দীপকটা, বিভিন্ন ধরনের অভিযোগে ক রাষ্ট্র আক্রমণ চালায় খ রাষ্ট্রের উপর। এরপর তাদের নির্দেশে সেখানে পুতুল সরকারেরও গঠিত হয়। যদিও খ রাষ্ট্রকে চিরস্থায়ীভাবে শাসন করা ক রাষ্ট্রের উদ্দেশ্য নয়। ক রাষ্ট্রের মূল উদ্দেশ্য ধন সম্পদে পূর্ণ খ রাষ্ট্রের সম্পদ নিজের দেশে পাচার করে নেওয়া। তো শিক্ষার্থীরা, এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের 3 নাম্বার প্রশ্ন, খ রাষ্ট্রে কোন ধরনের শাসনের প্রতিফলন পাওয়া যায়? তো এখানে আমাদের 3 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, উপনিবেশিক। এরপর 4 নাম্বার, উক্ত শাসনের ফলে খ রাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হবে, গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নত হবে। তো এখানে আমরা 4 নাম্বার প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের 4 নাম্বার প্রশ্ন, এটা সঠিক উত্তর হবে ক, 1 ও 2, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে এবং পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হবে। তো এটার উত্তর হবে ক। এরপর এখানে আমাদের 5 নাম্বার, কারা সর্বপ্রথম বাংলা অর্থাৎ ভারতবর্ষে আগমন করে? তো এখানে এটার উত্তর হবে ঘ, পর্তুগিজরা। 5-এর উত্তর হবে গ। এরপর 6 নাম্বার, কোন যুদ্ধের মাধ্যমে ইংরেজদের হাতে বাংলার পতন ঘটে? তো এখানে আমাদের 6 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে ক, ফরাসির যুদ্ধে। ফরাসির যুদ্ধে ইংরেজদের হাতে পরাধীন ঘটে। এরপর 7 নাম্বার, সতীদাহ প্রথা বিলোপ করতে কে অগ্রণী ভূমিকা পালন করেন? তো এখানে আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ, রাজা রামমোহন রায়। এরপর এখানে আমাদের 8 নাম্বার প্রশ্ন, ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির বহিঃপ্রকাশ কোনটি? তো এখানে আমাদের 8 নাম্বার প্রশ্নটার উত্তর হবে খ, বঙ্গভঙ্গ। এরপর 9 নাম্বার, বাংলাদেশে উপনিবেশিক যুগ ছিল কোনটি? তো এখানে আমাদের 9 নাম্বার প্রশ্নটার উত্তর হবে গ, 1757 থেকে 1947 সাল পর্যন্ত বাংলাদেশে উপনিবেশিক যুগ ছিল। মানে বরাবর 200 বছর ইংরেজরা বাংলাদেশ পুরো ভারতবর্ষকে শাসন করেছিল। তো এখানে এটার উত্তর হবে গ। এরপর 16 নম্বর, আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে এটার উত্তর হবে ক, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, প্রত্নসম্পদ বলতে বোঝায় পুরাণ স্থাপত্য শিল্পকর্ম, প্রাচীন আমলের মুদ্রা, বিশ্বাস ও সংস্কার। তো এখানে আমরা 19 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের সঠিক উত্তর হবে ক, 1 ও 2, পুরনো স্থাপত্য শিল্পকর্ম, প্রাচীন আমলের মুদ্রা। এরপর 12 নম্বর, পানাম নগরটি কোথায় অবস্থিত? তো এটার উত্তর হবে ঘ, সোনারগাঁওয়ে। পানাম নগরটি সোনারগাঁওয়ে অবস্থিত। এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় জাদুঘরটি কোথায় অবস্থিত? তো এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, শাহবাগে। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি শাহবাগে অবস্থিত। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি, অষ্টম শ্রেণীর ছাত্রী নাওমি
26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক প্যানেলের একজন অনুষ্ঠানের শুরুতে প্রসঙ্গক্রমে প্রতিযোগিতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন নিউ ইয়র্ক শহরে একজন বিশ্ববিখ্যাত শিল্পী বাংলাদেশের মানুষের দুর্দশা নিয়ে সঙ্গীত পরিবেশন করেন, যা বিশ্বে বাংলাদেশের পরিচিতি দান করে। তো এখানে 14 নম্বর, উদ্দীপকে কোন বিশ্ববিখ্যাত শিল্পীর ইঙ্গিত করা হয়েছে? তো এখানে এটার উত্তর হবে ঘ, জর্জ হ্যারিসন। এখানে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, জর্জ হ্যারিসন। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উক্ত সঙ্গীত কিসের অনুপ্রেরণা জুগিয়েছিল? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্নটার উত্তর হবে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, বিশ্বব্যাপী স্বাধীনতার পক্ষে জনমত তৈরি হয়। তো শিক্ষার্থীরা, এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমরা 16 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নটার উত্তর হবে 16 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়। এরপর 17 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয় ছাত্র, কৃষক, শ্রমিক। তো এখানে 3টা হবে সঠিক উত্তর। এরপর 18 নম্বর, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? তো এটার উত্তর হবে গ, 11টি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তো 18 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 19 নম্বর প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? তো এখানে আমাদের 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে আমাদের ঘ, 14ই ডিসেম্বর। এরপর 20 নম্বর, জুলাই গণঅভ্যুত্থানের প্রাথমিক কারণ কী ছিল? তো এখানে এটার উত্তর হবে খ, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কার দাবি। এরপর এখানে আমাদের 21 নম্বর, জিএনপি এর পূর্ণরূপ কী? তো এটার উত্তর হবে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো এটার উত্তর হবে ঘ, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার, আলফাদা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে অষ্টম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মোট শ্রমশক্তি শতকরা কত ভাগ কৃষি খাতে নিয়োজিত? তো এটার উত্তর হবে ক, 40 ভাগ কৃষি খাতে নিয়োজিত। এরপর 23 নম্বর, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি কোথায় লিপিবদ্ধ করা আছে? তো এখানে 20 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 20 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ক, সংবিধানে। এরপর 24 নম্বর, বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কয়টি? তো এখানে 24 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ, 350টি। এরপর এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, সিটি কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়? তো এটার উত্তর হবে খ, মেয়র বলা হয়। এরপর 26 নম্বর প্রশ্ন, বাঙালিরা ইংরেজ শাসকদের অধীনে থাকার অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে, এটিকে কী বলে? তো এখানে 26 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে সাংস্কৃতিক আত্মীকরণ। উত্তর হবে গ, একদম লাস্ট এটা। এরপর এখানে 27 নম্বর প্রশ্ন, আমরা আমাদের জাতীয় সঙ্গীত কোন গানে সুরে গাই? তো এটার উত্তর হবে ক, বাউল। 22 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে কি? বাউল। উত্তর হবে ক। এরপর এখানে 28 নম্বর, সামাজিকীকরণের প্রক্রিয়া চলতে থাকে। তো এখানে 28 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত। উত্তর হবে গ। এরপর এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, সালমার বাড়িতে কোনো অতিথি আসলে তার মেয়ে জেবা সালাম দিয়ে তাদের বসতে বলে, এরপর তার মায়ের সাথে অতিথিদের নাস্তা এগিয়ে দেয়। তো এখানে 29 নম্বর প্রশ্ন, জেবার আচরণ কোন বিষয়কে নির্দেশ করে? তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ, অনুকরণ। এরপর 30 নম্বর প্রশ্ন, জেবার আচরণে পরিলক্ষিত হয় সমাজের কাঙ্ক্ষিত আচরণ করার প্রবণতা, সমাজের নিয়ম নীতি মানার প্রবণতা, নিজের ধারণা অনুযায়ী কাজ করার প্রবণতা। তো এখানে আমরা 30 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের 30 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর হবে ক, 1 ও 2, সমাজের কাঙ্ক্ষিত আচরণ করার প্রবণতা, সমাজের নিয়ম নীতি মানার প্রবণতা। তো এখানে 1 ও 2 হবে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 30টার মধ্যে 30টা এমসিকিউ বিস্তারিত উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম। এখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে বলবে, আর এখানে উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবে। হয়তো আমার অজান্ত তোমাদের ভুল তো দিতে পারি আমি, তাই তোমরা উত্তরগুলো মিলিয়ে আমাকে জানাবে কোনো উত্তর ভুল হয়েছে কিনা। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন। তো এখানে তোমাদের বলা হয়েছে সৃজনশীল প্রশ্ন তোমাদের 50 নম্বর এবং বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্ন দাও। এখানে 5টির জন্য রয়েছে 50 নম্বর। এখানে মোট 8টা প্রশ্ন থাকবে, 8টি থেকে তোমাদের 5টির উত্তর দিতে হবে। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। তো ক নাম্বার,
ক নাম্বার প্রশ্ন এখানে কোম্পানি শাসন বলতে কি বুঝো, তারপর ঘ নাম্বার দ্বৈত শাসন চরম অভিশাপ ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার উদ্দীপকের ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনাটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার উক্ত ঐতিহাসিক ঘটনা ফল ছিল সুদূর প্রসারী, তোমার মতামতের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো। এরপর এখানে দুই নাম্বার প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত, তারপর খ নাম্বার প্রন্ততত্ত্ব বলতে কি বোঝায়, তারপর ঘ নাম্বার তারা প্রথম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার দ্বিতীয় দিনের ভ্রমণ কীভাবে তাদের ঐতিহ্য সচেতন করে মতামত সব ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই দুইটা প্রশ্ন দেখলাম। এরপর এখানে আমাদের 3 নাম্বার প্রশ্নে আমরা চিত্র 1 দেখতে পাচ্ছি। চিত্র 1 হলো তৃতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য, তারপর চিত্র মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। তো এখানে আমাদের ক নাম্বার আত্মসমর্পণ অনুষ্ঠান মুজিবনগর সরকারের প্রতিনিধি কে ছিলেন, তারপর খ নাম্বার গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার চিত্র 1 বাংলাদেশের ইতিহাস কোন ঘটনার প্রতিচ্ছবি। এরপর ঘ নাম্বার চিত্র 2 উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এরপর 4 নাম্বার প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ক নাম্বার 2024 সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল, তারপর খ নাম্বার জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করো, তারপর ঘ নাম্বার উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে মূল্যায়ন করো। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই দুইটা প্রশ্ন দেখলাম। এরপর এখানে আমাদের 5 নাম্বার প্রশ্ন, এখানে আমরা দৃশ্যকল্প 1 এবং 2 দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার মাথাপিছু আয় কি, তারপর খ নাম্বার দরিদ্রের দুষ্টচক্র বলতে কি বোঝায়, তারপর ঘ নাম্বার দৃশ্যকল্প 1-এর অর্থনীতির কোন সূচক নির্দেশ করে ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার দৃশ্যকল্পে বর্ণিত সূচকের বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 6 নাম্বার প্রশ্নে এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নাম্বার এককেন্দ্রিক সরকার কাকে বলে, তারপর খ নাম্বার সুনির্দিষ্ট বিধিবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, তারপর ঘ নাম্বার জনাব কামালের কাজের সাথে সরকারের কোন বিভাগের মিল রয়েছে ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার জনাব আশরাফের বিভাগ বাংলাদেশের নাগরিকের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ব্যাখ্যা করো, তারপর 7 নাম্বার এখানে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার সামাজিক উন্নয়ন কি, তারপর খ নাম্বার অন্য সংস্কৃতিকে দ্বারা নিজ সংস্কৃতি আয়ত্ত করতে কী বলে ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার আজমল সাহেবের পরিবার কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার উদ্দীপকের পরিবর্তনগুলো সমাজ পরিবর্তনের ইতিবাচক ভূমিকা পালন করছে, এর পক্ষে তোমার যুক্তি দাও। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই দুটা প্রশ্ন দেখলাম। এরপর এখানে আমাদের 8 নাম্বার প্রশ্নে আমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার সামাজিকীকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি, তারপর খ নাম্বার নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার লিনোরার ছবি আঁকার সামাজিকীকরণের যে উপাদান প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো, তারপর ঘ নাম্বার লিনেরা ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ার কোনো পার্থক্য আছে কি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থীরা এখানে আমরা মোট তোমাদের 8টা সৃজনশীল প্রশ্ন দেখলাম। 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমার যে কোনো 5টার উত্তর দিতে হবে। তো কোন 5টা তোমরা দিবে এখনই সিলেক্ট করে নাও। সহজ দেখে যে 5টা সিলেক্ট করবে সে 5টায় পরীক্ষা লিখে দিলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে 50-এর ভিতর 50 পেয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে রয়েছে 20 নম্বর। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে 20 নম্বর রয়েছে। এখানে প্রশ্ন রয়েছে মোট কয়টা, প্রশ্ন রয়েছে মোট 15টা। তো তোমাদের কি বলা হয়েছে, এই 15টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা উপরে লক্ষ্য করলে দেখতে পাবে 10টির জন্য রয়েছে 20 নম্বর, মানে একটির জন্য 2 করে। এখানে 1 নম্বর প্রশ্ন, ইংরেজ শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন, তারপর 76-এর মতান্তর বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, তারপর 3 নম্বর ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন, তারপর 4 নম্বর স্থাপত্যকর্ম বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, তারপর 5 নম্বর অপারেশন সার্চ লাইট ব্যাখ্যা করো, তারপর 6 নম্বর জুলাই গণ অভ্যুত্থানের প্রধান 2টি কারণ ব্যাখ্যা করো, তারপর 7 নম্বর জিডিপি ধারণাটি ব্যাখ্যা করো, তারপর 8 নম্বর প্রবাসী আয় বা রেমিটেন্স বলতে কী বোঝায়, তারপর 9 নম্বর সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূল দলিল বলা হয় কেন, তারপর 10 নম্বর বিচার বিভাগ বলতে কী বোঝায়, 11 নম্বর সংস্কৃতি বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, তারপর 12 নম্বর দৃশ্য শিল্প বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, তারপর 13 নম্বর বাঙালিরা প্রথম সাহিত্যকর্মের ব্যাখ্যা দাও, তারপর 14 নম্বর সামাজিকীকরণ বলতে কী বুঝো, তারপর 15 নম্বর বিশ্বায়ন বলতে কী বোঝায়। তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের 15টা প্রশ্নই দেখলাম। এই 15টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দাও। তো কোন 10টা প্রশ্নের উত্তর দিবে তোমরা এখনই সিলেক্ট করে নাও। ইনশাল্লাহ পরীক্ষায় গিয়ে লিখে দিলে এখানে তোমরা কত 20-এর ভিতরে তোমরা 20 পেয়ে যাচ্ছ। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টা আশা করি সম্পূর্ণ 100 নম্বরের কমপ্লিট তোমাদের দেখে দিতে পেরেছি। তো এখানে আমি আশা করতে পারছি তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করে দেখে দিতে পেরেছি। আর এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের গাইড থেকে, অথবা যদি গাইড থেকে খুঁজে না পাও তাহলে তোমাদের আমি একটা ট্রিক্স দিই, তোমরা তোমাদের মোবাইলের চ্যাট জিপিটি অথবা জিমেনাই, তো আমি বলবো জিমেনাই দিয়ে তোমরা
বলবে এই প্রশ্ন মানে এই প্রশ্নের ছবি তুলে তোমরা বলবে প্রশ্নগুলোর উত্তর দাও, তো সেটা বললে তোমাদের এই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর দিয়ে দিবে, সেগুলো তোমরা শিখে নিবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যাদের কাছে গাইড রয়েছে তাদের আর কিছু করা লাগবে না, গাইড থেকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে শিখে নিবে, তো ইনশাল্লাহ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর পরবর্তী তোমাদের কী বিষয় অবশ্যই কমেন্টে সুন্দর করে জানাও, মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের পর কোন বিষয়ের পরীক্ষা হবে আমাকে জানাও। তো শিক্ষার্থীরা ভিডিওতে লাইক দিবে, শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।